হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না, আমি শুধুমাত্র প্রিয়াদের ফ্যামিলির ক্ষেত্রে বলছি না, এটা 99.99% ফ্যামিলির ক্ষেত্রেই এই একই ব্যাপারটা চলে। 0.1% ক্ষেত্রে মানুষের বিবেক কাজ করে, তাছাড়া বিবেক কাজ করে না। প্রত্যেকের লোভটা সবার আগে। একটা জিনিস লক্ষ্য করেছো যে ব্লাড জিন মূল্যহীন। এই যে আমরা যারা বাবা মায়েরা ভাবি না যে এই যে আমারই একটা মেয়ে, মাঝে মাঝে ভাবি যে আমাদের অবর্তমানে আমার মেয়েটার কি হবে। একটা ভাই বা বোন থাকলে পরে আমাদের অবর্তমানে অন্তত বছরে একটা দিন একটু যাওয়া আসা, তারপরে মনের দুটো কথা বলা, এগুলো তো থাকতে পারতো। কিন্তু এই চারিদিকের পরিস্থিতি দেখে তখন কি মনে হয় না একাই ঠিক আছে, একা আর 10 জন যাই হোক না কেন। আগে বলতো যে 10-এর লাঠি আর 10 জনে মিলে যেটা করতে পারে একজনের সেই বলটা নেই, মানে বোকা হয়ে যায়। কিন্তু এখনকার দিনে 10 জন থাকা মানে সেখানে শত্রুতার বৃদ্ধি পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একা ঠিক আছে, মানে আমি এখনকার জেনারেশনে আমরা 4-5টা ভাই বোন থাকলেও আমাকে একাই থাকতে হবে, বরঞ্চ শত্রুতা বাড়বে, স্ট্রেস বাড়বে, অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদ এগুলোই হবে। মুখ দেখাদেখি নেই, এমনকি এই সম্পত্তি, লোভ, কার পয়সা বেশি, এই জিনিসটা নিয়ে এখন আরো মারাত্মক মারাত্মক এক একটা ক্রাইম করে ফেলে বা মানে ভাই বোনেরা। তোমরা তো দেখতেই পাও এরকম ঘটে, ঘটনা যে তা না, আছে, পার্সেন্টেজ খুবই কম কিন্তু ঘটে। তো এটা যত দিন যাবে তত বাড়বে, কারণ এই জেনারেশনটা না একটু স্যাক্রিফাইস করতে জানে না। অথচ আমাদের বাবা জ্যাঠাদের আমলে দেখো বা তাদের বাবাদের আমলে দেখো, হ্যাঁ ভাই ঠিক আছে নিয়ে নে, পুরোটা নিয়ে নে, দরকার নেই, বা দাদা নিয়ে নে, পুরোটা নিয়ে নে, দরকার নেই, ঠিক আছে আমি এটাতেই করে নেবো। তখন না এত হানাহানি, মারামারি, কামড়াকামড়ি বিষয়টা ছিল না। খুব মানে আশ্চর্য লাগে এই জিনিসগুলো। তারপরে যখন ফ্যামিলির ব্যাপারগুলো অন ক্যামেরায় আসে, যদিও প্রিয়া বলে নিয়েছে যে আজকে আমি অন ক্যামেরায় বলছি, তোমরা কেউ আমাকে বারণ করবে না, একদমই বারণ করবো না, একদমই বারণ করবো না। কারণ যেখানে মুখের কথায় বা ফিজিক্যালি ভাই ভাই মিলে বা ফ্যামিলির সবাই মিলে এক জায়গায় বসে যে জিনিসটা সর্ট আউট করার কথা, সেটাতে তারা প্রায়োরিটি দেয় না। যেখানে অন ক্যামেরার একটা ভিডিওর মূল্য অনেক বেশি, কারণ পরিবার বেচলেই পয়সা আসে, এটা একদম ড্যাম শিওর হয়ে বলছি এই কিছু মাত্রা ক্রিয়েটারদের কাছে। আর একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, কল্পনা আর ওর হাজবেন্ড, ওদের যে মেন্টালিটি, এটা কিন্তু আমার মনে হয় ওয়াইটির মোটামুটি যারা ওদেরকে ফলো করে, প্রিয়া, কল্পনা, এদেরকে যারা ফলো করে তারা মোটামুটি বুঝেই গেছে যে মেন্টালিটি ঠিক কী ধরনের। দেখো এই যে আজকে আমি দুটো ভিডিও দেখলাম, যেহেতু আমি প্রিয়াকে নিয়ে 4-5 দিন আগে একটা লাস্ট ভিডিও দিয়েছি, তারপরে দিইনি। আমার ইচ্ছে ছিল মাঝখানে একটা ভিডিও দেওয়ার, দিতে পারিনি। আমি ব্যস্ততার, পার্সোনাল ব্যস্ততার কারণে দিতে পারিনি। ওই শ্বশুরের কাজ নিয়ে অনেক কিছু নিয়ে আমার বলার ছিল, তো সেগুলো আর বলতে পারিনি। যাই হোক, বলতে পারিনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা তো দেখেই নিয়েছো। কিন্তু আমি প্রিয়ার পরপর দুটো ভিডিও দেখলাম, তারপরে কল্পনার ভিডিও, লাস্ট ভিডিওটা দেখলাম, তার আগে ভাগাভাগির ভিডিওটা দেখিনি। সেখানে এতটা আশ্চর্য লাগলো একজন দাদা যে কিনা নিজের সার্ভিস করে। আজকে যদি প্রিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটার না হতো, ব্লগার না হতো, ও যদি নিজে আর্ন না করতো, যেরকমভাবে আর্ন করছিল অভি, তাহলে পরে ওদের তো আরও কোণঠাসা করে ফেলতো, তাই না? ওদের তাহলে ফিউচারটা কি হতো একবার ভাবা। আজকে মেয়েটা পরিশ্রম, এটা তো সত্যি কথাই, আর যা কিছু থাক, মেয়েটা প্রচণ্ড পরিশ্রম করে। কোটিতে একটা এরকম মেয়ে পাওয়া যাবে না। তুমি আমি ওর সামনে কিছু মানে পারবো 0% পারবো না। সেখানে আজকে ওর মেধা আর পরিশ্রম দিয়ে এই জায়গায় এসেছে। সততা, মেধা, পরিশ্রম। এবার দেখো কূটনীতি থাকবেই, ক্লিকবেট সবাই খেলবে, এটা না খেললে আবার এই প্রফেশনটা মূল্যহীন হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার এতটাই খারাপ লাগলো অভির দাদার একটা কথায়, যদিও প্রিয়া ভিডিও তো বলেছে যে 2-1বার দাদাভাই বলে ফেলেছে, কারণ সেই জায়গাটা বলার পারমিশনটা হয়তো অভির দাদা তার মানে কল্পনা এরাই দেয়নি। তো সেই জায়গাটা নেই ওদের মধ্যে, তাই জন্য বলছি ভুল করে বলে ফেললাম। তারপরে বলছে যে অভির দাদার কথা বলছে যে ওর দাদা। সেখানে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, কল্পনার হাজবেন্ড আজকে বলছে প্রিয়া দিদিমণি এতটা লোক কি হবে? আরে আমাদেরও তো সবার ছেলে মেয়ে আছে, আমি তাকে বলতে চাই তারও তো ছেলে আছে, হ্যাঁ একটাই সন্তান, তাতে কি হচ্ছে? এরকম বহু অজস্র আছে। এক সন্তান, বাবার প্রচুর পয়সা ছিল, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এয়ারপোর্টে ফেলে রেখে চলে গেছে, স্টেশনে ফেলে রেখে চলে গেছে, সন্তান কোনো খোঁজ খবর নেয় না, আছে না? আজকের দিনে দাঁড়িয়ে আমি যেমন কর্ম করব আমি সেই ফলটাই পাবো। একটা কথা আছে না,
নিজের হাতে যেরকম চারা গাছ পুঁতবো তার যেমন যত্ন করব ঠিক রিটার্নসে সেটাই আসবে। তাহলে আমি আমার সন্তানদেরকে যেটা শেখাবো কিছুটা হলেও তারা শিখবে। হ্যাঁ, এখন দিনকাল খুব খারাপ, সোসাইটি থেকেই মানুষ ম্যাক্সিমাম নেয়, মানুষ ওই ফ্যামিলির ভেতর থেকে যতটা নেয় তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে সোসাইটি থেকে অ্যাবজর্ব করে। কিন্তু তারপরেও বাবা মা এই যে একটা বলে না ব্লাডের কানেকশানটা আমি যেই আমার সন্তানকে যে শিক্ষাটা দেবো, যে তাদেরকে যেটা শেখাবো, যে মূল্যবোধটা শেখাবো কিছুটা হলেও তার মধ্যে থাকবে। তো এগুলোই শিখছে ছেলেটা, এগুলোই মানে দুই পক্ষের কথাই বলছি, এগুলোই শিখছে, এগুলোই দেখছে। হানাহানি কামড়াকামড়ি করতে হয়, কারণ প্রিয়ারও দুটো ছেলে আছে, এদিকে কল্পনার একটাই ছেলে। একটা ছেলে তো কি হয়েছে, এখনকার দিনে বাবা মায়েদের সন্তানের কাছ থেকে 0% গ্যারান্টিও নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা জিনিসে খুব অবাক হলাম, কল্পনার হাজব্যান্ড বলছে প্রয়োজন পড়লে থানায় যাব। সত্যিই তাই, সত্যিই তাই। একটা প্রশ্ন করতে যাই, কি সুন্দর করে লাস্ট ভিডিওতে কল্পনার হাজব্যান্ড বুঝিয়ে দিয়ে গেল যে ড্রয়িং করে এটা এই 10 ফিট জায়গা আমি ছেড়ে দেবো। ওরা আগে ঘর করেছে, তারপরে আমি বাড়ি করেছি। প্রথমত প্রিয়া ঘর করেছে, থাকার ঘর ছিল না। প্রিয়া যে ঘরটা প্রথমে তো ওদের ছিল বেড়ার ঘর, টিনের ঘর, মানে বেড়া দিয়ে একটা ঘর ছিল, পরেও গেঁথে তুলেছে, ওপরে অ্যাডভেস্টার। তো সেই ঘরটাকে যখন তখন ভেঙে ফেলা যায়, কিন্তু কল্পনারা যে ঘরটা করছে অনেক টাকা ইনভেস্ট করে কষ্ট করে ঘরটা করছে। তাহলে ওই ঘরটা দাদা যখন করছে বাবার সম্পত্তির উপরে, এমনভাবে এরা করছে যেন নিজেরা জায়গাগুলো কিনেছে। তাহলে সেই ঘরটা ফিক্সড একটা বাড়ি করার আগে একটু আলোচনা করা উচিত ছিল ভাইকে নিয়ে, মাকে নিয়ে, সবাইকে নিয়ে, যে আমি তো এখানে বাড়িটা করব, তাহলে আমি এখানে বাড়িটা করছি ফিক্সড, এটা নিয়ে যেহেতু ফিউচারে কোনো সমস্যা নয়। কারণ এই জায়গা ভাগাভাগি তো করতেই হবে, কোনো একটা সময় গিয়ে করতেই হবে। তুই তো এখানে বাড়ি করেছিস, তাহলে এখনই লিখিত পরিত করি, বা লিখিত পরিত না করলেও অন্তত স্ট্যাম্প পেপারে একটা নো অবজেকশন, একটা এনওসি নিয়ে নিই যে আমি এখানে বাড়ি করছি। এইভাবে মুখোমুখিই হয়েছে, পরে গিয়ে ফিউচারে আমাদের মাপামাপি হবে, কারণ আমরা তো ভাই, আমার বাবা মায়ের সম্পত্তির ওপরেই করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমি ঘরটা করছি। করেছে কি, আজকে এত বড় বড় কথা বলছে কল্পনার হাজবেন্ড। ভীষণ খারাপ লাগলো যে একজন দেশ রক্ষক হতে পারে। আমরা জানি যারা দেশকে রক্ষা করে তাদের মানবিকতা অনেক বড় হয়, আমরা তাদের কাছে কিছু নয়, অথচ দেখেছো তো লোকটা টনটনে, এটাই বোঝা গেল। চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, ইন্ট্রো দিইনি, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আমার কথাগুলো ভুল নাকি তোমরা একটু জানিও না, কারো হয়ে বা কারো পাচেটে বা কারো এগেনস্ট কথা বলতে আসিনি। যেটা অন ক্যামেরা দেখছি সেটা নিয়ে কথা বলার অধিকার 8 থেকে 80 সবার আছে, তাই কথা বলছি। না দেখলে মানে বাড়তি কথা বলার অধিকার ছিল না। প্রথমত একটা কথা বলি, কল্পনাদের আমি কারো ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ডে কথা বলার কেউ নই, আমি জানিও না, চিনিও না। তবে যেহেতু কল্পনা একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার, কল্পনার ভাইয়ের বউ ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, দিদি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই জায়গাতে ওদের ফ্যামিলির ব্যাপারটা সামনে চলেই আসে। যে কতটা মুখোশের আড়ালে কে ঘোমটার নিচে খ্যামটা নাচ খেলে সেটা বোঝাই যায়, যে কত শো অফ করা এখানে জিনিস আসে। তো সেগুলো বুঝে নিলাম, এখানে কন্টেন্টের জন্য করতে হয় করলাম, কিন্তু ফ্যামিলির এই ব্যাপারগুলো যেখানে ভাই ভাই এত মানে দুজনের মধ্যে এত বিদ্বেষ কিসের, যে বসে থেকে কোনো জিনিস সলিউশন না করে অন ক্যামেরা সলিউশন করতে হবে, সেটাতেই তারা মূল্য দেয়। আর অন ক্যামেরায় প্রিয়া আজকে কথা বললো, তার উত্তরে অমনি উল্টো দিক থেকে অন ক্যামেরায় ভিডিও হলো এবং মাপামাপির প্রসঙ্গে আসলো। এবার আসি, এই যে কল্পনা দেবীর একটা কথায় আমার এত হাসি পেয়েছে, অনেক কষ্ট করে, অনেক ইমোশন জড়িয়ে আছে। আমার অর্থ, আমার হাজব্যান্ডের অর্থ, প্রত্যেকটা মানুষ আমরা জীবনে যতটুকুই করি খুব কষ্ট করে করি, মানে আমরা তো পরিশ্রম করে উপার্জন করি, খুবই কষ্ট করে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি ওই জায়গাটা ছাড়বো না, আমি কিনেছি, তার থেকেও বলেনি। তাহলে তুমি নিজের অর্থটাকে বুঝতে পারছো, তোমার স্বামী বড়, তোমার স্বামী চাকরি করে, তোমার ফিউচার আছে, যেখানে আজকে ওয়াইটি উড়ে গেলে আজকে ওরা উড়ে যাবে। আজকে এই যাদের প্রফেশন বলতে এই সোশ্যাল মিডিয়া, তারা উড়ে চলে যাবে, ভেসে যাবে, তাই তো খড়কুটোর মতো তারা ভেসে যাবে। সেই জায়গায় তোমার যেখানে গ্যারান্টি আছে, তোমার গ্যারান্টি, তোমার ফিউচার গ্যারান্টি, তোমার ছেলেরও ফিউচার আছে, তোমার ছেলেরও, কারণ তার বাবা রিটায়ার্ডের পরে একটা অ্যামাউন্ট পাবে, সেটা তার সন্তানেরই থাকবে। তার বাবা যতটুকু যা করে রেখে যাবে সেটা তার সন্তানেরই থাকবে, ওদের কিছু নেই, ওই বাবার সম্পত্তিটুকু ছাড়া আর কিছু নেই। হ্যাঁ অবশ্যই তোমার হাজব্যান্ড চাকরিটা তার নিজের মেধাতেই পেয়েছে, কিন্তু তার মেধা ছিল, সে পেয়েছে, ওরা পায়নি, ওরা করতে পারেনি, কোনো জায়গা থেকে পারেনি। আজকে প্রিয়া যদি অভির লাইফে না আসতো তাহলে কি হতো অভির, এটাই হচ্ছে প্রশ্ন। তো সেইখানে যাই হোক, ভগবান একদিক না একদিক থেকে মুখ তুলে তাকিয়েছে, ভালো থাকুক, দুটো ফ্যামিলি ভালো থাকুক, দুজনের মতো করে ভালো থাকুক। কিন্তু কথা হচ্ছে কি, আজকে ওরা নিজের পয়সা দিয়ে একটা জমি কিনেছে, সেটা ছাড়তে পারবে না। শ্বশুরের বড় সন্তান হওয়ার জন্য সামনের পোর্শনগুলো নিজেদেরকে নিতে হবে, মায়ের অংশ ভাগাভাগি হলো না, অথচ সমস্যায় পড়লে
ছোট ভাইয়ের বউ ম্যাক্সিমামটা করে, যেটা আমরা দেখি, যদিও শো অফ করে আসে না। শ্বশুর অসুস্থ ছিল, কল্পনাও করেছে, ওর হাজব্যান্ড বাইরে থাকে, সেখান থেকে এসে যতটুকু পেরেছে করেছে, তবে সেটা ম্যাক্সিমাম 90% শো অফ করা ছিল। কিন্তু প্রিয়া যেটা করেছে মন থেকে করেছে এবং খেটেছে, ওইটুকু দুধের শিশু নিয়েও ও খেটে করেছে। এবং শ্বশুর চলে যাওয়ার পরেও এই যে বাৎসরিক কাজটা, সেটাও কিন্তু সঠিক নিয়মে হয়নি। তার যে বাৎসরিক কাজ করার যে ফিক্স যে তারিখটা, যে তারিখটাতে করতে হয় অ্যাকচুয়ালি বছরটা শেষ হয়ে যাওয়ার পরে হিসাব অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু হয়নি। ওরা কিন্তু ওদের মন মর্জি মতোই কাজটা করলো এবং সেটাতে বাধ্য হলো অভি আর প্রিয়া এগ্রি করতে, না হলে মানুষ খারাপ বলবে তাই। এবং ওদেরকে কিন্তু যে ডেটটা পড়েছে ফাইনাল, সেই ডেটটাতে আবার কাজ করতে হবে। করবে কল্পনার হাজব্যান্ড, অথচ জায়গা নেওয়ার সময় আমি বড় ছেলে, সবার আগে ভালো অংশ, ভালো প্রপার্টি আমাদেরই চাই। কেন? কি কারণে? মাকে বাবাকে সবাই দেখে, সবাই দেখছে। বাবার জন্য তো আমার মনে হয় প্রিয়া অভি অনেক বেশি করেছে। এবং ওদের শ্বশুর মারা যাওয়ার পর যতগুলো কাজ গেছে, সমস্ত কাজ প্রিয়া নিজের হাতে করেছে। ওর বাড়িতে অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু কোথায় ছিল? বড় ছেলে বড় বউ দেখিনি তো, যদিও দেখেছি মানে টুকি মারতে দেখেছি, জাস্ট একটু টুকি খেলা ছাড়া আর কিছুই দেখিনি। শুধু বাবার শ্রাদ্ধ শান্তি তখন বড় ছেলে এসেছিল, সে যেহেতু চাকরি করে তার পক্ষে আসা সম্ভব নয়। বড় বউ হিসাবে সে যখন বড় হিসাবে সব কিছু ভালো প্রসাদ পাবে, বড় জিনিসটা তার ভাগে থাকবে, অথচ বড় বউয়ের দায়িত্বটা সে কতটুকু পালন করছে? যেটুকু পালন করে অন ক্যামেরা ভিউজ হওয়ার জন্য, বিক্রি করে ইনকাম, বিক্রি করে মানে বিনিময় প্রথা চলে এখানে, নিলামে তুলে ইনকাম, শো আপ ছাড়া কিছুই নাই। শ্বশুরের কাজ, বাৎসরিক কাজ প্রিয়া করেনি। এর মধ্যে অনেক কাহিনী আছে, অভি বারণ করেছে এবং দু একটা হয়তো ফুটেজ নিয়েছে, সেই ভিডিও পাবলিকও করেছে, যেটা বুঝলাম ওর ভিডিও দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে বললো এর আগে যত কাজ হচ্ছে নিজের হাতে রান্নাবান্না সব করেছি, জানি না কেন এখন দুটো লোক আনা হলো, নিজেকে বড় দেখানো হলো, তাই জন্য আনা হলো। যেখানে প্রিয়া, আমি বলতে চাইছিলাম, নিজে থেকে ঘর দুয়ার শ্বশুরের কাজ বলে সব ঝা চকচকে করছে, সব জায়গা পরিষ্কার করছে, সেখানে ওই মেয়েটার ভূমিকাই ছিল না। ভূমিকা কাজ ছিল বড় ছেলে বড় বউ। আর বড় ছেলে নিজের দায়িত্ব পালনের আগে ক্যামেরা অন করে, যদিও ঠিক আছে বউ ব্লগার, এরা কি ক্যামেরা বিমুখ ছিল, বউকে কমেন্ট সেকশনও অন করতে দিত না। অথচ দেখেছি ক্যামেরা অন করে যে ডিয়ার ফ্যামিলি খুব ভালো কথা, খুব সুন্দর ব্লগিং করছে। এটা খুব আসলে পয়সা এমন জিনিস না, পয়সার গন্ধ পেলে মানে ওই বলে না গাছও বোধহয় কথা বলতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্পনা ওর ভাড়া বাড়িতে রয়েছে, তার হাজবেন্ড কিন্তু ক্যামেরা অন করে ভিডিও করছে, দেখানোটা উচিত, দেখিয়েছে, বাবার কাজ স্মৃতি হিসাবে রেখেছে, যেহেতু ব্লগার, এটা তো অন্যায় কিছু বলিনি। কিন্তু কর্তব্যটা কি ঠিক সঠিকভাবে পালন হয়েছে? আজকে নিজেরই তো ভাই, আজকে সে চাকরি করে, সে সামনের প্রশ্নও চায়, কোনো জায়গা থেকে সে ছাড়বে না, ওদেরকে সব জায়গা থেকে কনসিডার করতে হবে, ওদেরকে স্যাক্রিফাইস করতে হবে। কেন? আমি প্রশ্ন করতে চাই বড় ছেলে আর বড় বউকে কেন? আজকে প্রিয়া বলেছে এত কিছুর পরে, প্রিয়া আর অভি, এত কিছুর আমাদের দরকার নেই, সোজাসুজি ভাগ হোক, লম্বালম্বি বাবার সম্পত্তি সোজাসুজি ভাগ নেব, আমার যদি বাড়িঘর ভাঙা পড়বে, তো তাতেও এদের সমস্যাটা কেন? সেটাতেও এরা রাজি নয়। ওদের ভাগটার থেকে ওদের যে বাড়িটা, মানে কল্পনারে যে বাড়িটা করছে, সেই বাড়িটা তো ভাঙা পড়বে না, ওদের প্রশ্নটা ওইভাবেই হবে। প্রিয়ার ঘর ভাঙা পড়বে, প্রিয়া তাতেও রাজি, ভাঙা পড়ুক, কিন্তু আমার ছেলেদেরও তো ভবিষ্যৎ আছে। আজকে তুমি যদি তোমার সন্তানের কথা ভাবো, তুমি যদি তোমার অর্থ পরিশ্রম করা, রক্ত জল করা হয় সেটার কথা ভাবো, তুমি যদি বড় হওয়ার তোমার সব থেকে সুযোগটা আগে হওয়া দরকার সেটার কথা ভাবো। ও তো বাড়ির জলে ভেসে আসেনি, ও তো ঢেউটির নয়, ও তো বাবার ছোট সন্তান। আজকে যখন বাবা চলে গেল, বাবা মা কেউ চলে যায়, কথায় বলে বড় আর ছোটোর ভূমিকাটা সবার আগে থাকে, মাঝখানে যারা থাকে তার সন্তান সবাই কাজ করে। কিন্তু যেটা দেখেছি আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখেছি, যেহেতু মেজো, তো বড় জন আর ছোটোটারই, যেহেতু আমার ভাসুর ছিল না, ভাসুর চলে গেছে, ছোট ছেলেকে দিয়ে সব করানো হয়েছে, ওই নিয়ম নীতিগুলো সেগুলো, যাই হোক, ফ্যামিলি এখানে বলতে বসিনি, বলার দরকার নেই, যেটা দেখেছি সেটাই বললাম। তো এই একটা জায়গাতেই শুধু আমি একটা কথা বলবো, যত ছাড়তে পারবে তত পরিবারের কাছে, মানে শ্বশুর বাড়ির পরিবারের কাছে ভালো হবে। এটা হচ্ছে রীতি হয়ে গেছে, মেয়েরা ত্যাগ করবে, অনেক মেয়ে, তবে সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আছে যে শ্বশুর শাশুড়িও ভালো হয়, সমানভাবে দেয় অংশ। তবে আমি যতটুকু বুঝি যে যদি 2 ছেলে থাকে, 3 ছেলে থাকে, এখন তো মেয়েরাও থাকলে মেয়েরাও সমান অংশ পায়, তো সেইখানে থাকলে পরে যে একটু দুর্বল অর্থের দিক থেকে, তাকে একটু বেশি দেওয়াটা উচিত, এটা আমিও মনে করি। দেখো ভাগ বাটোয়ারা কি জিনিস কখনো বুঝিনি, কখনো
কখনো দেখিনি, আমার বাবা জেঠুর মধ্যে অশান্তি ঝগড়াঝাটি দেখিনি, কারণ আমার বাবা নিজের উপার্জনে নিজের জায়গা করেছে, আমার দাদুর সম্পত্তি পায়নি, কারণ সেটা হচ্ছে বাংলাদেশে। বাদ দাও, আমার জেঠুও তাই করেছে। তা আমার বাবার মানে আমার বাবার জেঠু পাশাপাশি থাকে, সেও তার মতো করেছে। সুতরাং এই অশান্তিটা দেখি। বাংলাদেশে যতটা প্রপার্টি আছে তার হয়তো 1/3 মানে মানে বিক্রি করে দিয়ে এসছে, আর বাকিটা ওখানেই রয়েছে, যেটা বিক্রি করতে পারিনি সেটা আমি তখন ক্লাস 8-এ পড়লাম, দেখেছি বাবা আর জেঠু একসাথেই গেছে করেছে, কিন্তু কোনোদিন ওই সম্পত্তি নিয়ে হানাহানি কামড়াকামড়ি দেখিনি। আমার জেঠুরও 2 ছেলে, তাদের মধ্যেও দেখিনি। জেঠু যেভাবে বলে গেছে তারা সেইভাবে বাড়িঘর করেছে, এখনও আছে, 2 ছেলে নেই, 2 বৌমা আছে, তাদের ছেলে মেয়েরা আছে, কিন্তু কখনো হানাহানি মারামারি কামড়াকামড়ি দেখিনি। আর দিদিদেরও দেখিনি ভাগাভাগি নিতে। আর আমার তো একটাই ভাই, আমি তো বাবাকে অনেক আগেই বলে দিয়েছি, যদিও সম্পত্তিটা বাবা মায়ের নামে, যে তুমি এমনভাবে উইল করো যেটা ভবিষ্যতে ভাইয়ের কোনো সমস্যা না হয়, আমি গিয়ে সাইন করে দিয়ে আসি। আর শ্বশুর বাড়ির ক্ষেত্রে দেখেছি, বহু কিছু দেখেছি, বহু কিছু ফেস করেছি, অনেক কিছু ঘটেছে দেখেছি। তবে সবার শেষে গেছি, ওই যে বললাম, যেহেতু চাকরি করে তাই জন্য প্রত্যেকের চোখে একটা সে অনেক বড় জায়গায় দাঁড়িয়ে থাকে। আর এটা আমি মানিও, যেহেতু আমার একটা ভবিষ্যৎ আছে, এটা আমিও মানি, কারণ আমার কিছু না থাকলেও আমার একটা ভবিষ্যৎ আছে, এটা আমি মানি। যে আমার হাজব্যান্ড যখন চাকরি করে না খেয়ে মরবো না, আমি আর আমার মেয়ে। তো সেই জায়গা ধরে যেহেতু আমার ভাসুর নেই, আমার হাজব্যান্ডকেও যেহেতু সে চাকরি করে, তাকে একদম পেছনের পোর্শনই দেওয়া হয়েছিল, এবং আমার হাজব্যান্ড শুরু থেকেই বলেছিল আমি নেবো না, আমি আমার অংশটা আমি আমার দাদার মেয়েকে দিয়ে দেবো, এবং সেইভাবে লিখে দেওয়া হয়েছে। এবার এই সম্পত্তি বাদেও তো বহু কিছু থাকে একটা সংসারে, বহু কিছু, মানে বহু কিছু। একটা দোতলা বাড়িতে বহু কিছু, 9খানা রুম, তো বুঝতেই পারো কত কিছু থাকে, এবং সেই সব কিছু শ্বশুর শাশুড়ির করা। সেখান থেকে একটা চামচ পর্যন্ত আনিনি যে ঠিক আছে থাক, নাহলে এইটুকু করতে গেলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। আমি আজকে 13 বছর ভাড়া আছি, আমি জানি স্যাক্রিফাইস করলেই ভালো, ছেড়ে দিলেই ভালো, এগুলো আমিও বুঝি। আজকে 13 বছর আমার স্বামী চাকরি করে, তারপর আমি 13 বছর ভাড়া আছি। 13 বছর লোকের বাড়িতে ভাড়া থেকে আজকে 2.5 বছর আগে আমার স্বামী নিজের ক্ষমতায় কষ্ট করে 2 কাঠা জায়গা কিনেছে, কারণ তার তো আর কোনো নেই, বাবার সম্পত্তির ওপর তার আর অধিকার নেই। তো 2 কাঠা জায়গা সে কিনেছে, এখন আমরাও বাড়ি করা শুরু করছি। আরও হয়তো এই বছর সম্ভব না, নেক্সট ইয়ার হয়তো বাড়িতে ঢুকতে পারবো। কিন্তু তাই বলে ভেতরে কখনো এই জিনিসটা আসেনি, কেন তার অংশটা সে তার দাদার মেয়েকে দিল, কেন মেয়ের পোর্শনটা সে পেল না, কেন কোনো কিছুর ভাগ পায়নি। কারণ ওই যে জানি ঈশ্বর আমায় যতটুকু দিয়েছে, আমার স্বামী চাকরি করে, এই চাকরি, এই অন্তত অনেক না থাকলেও এইটুকু তাদের কারো মানে ইয়েতে নেই, মানে কপালের উপরে লেখা নেই যে তাদের একটা ভবিষ্যৎ আছে, যেটাই আছে অস্থায়ী অবশ্যই, যদিও এখন সবাই নিজেদের ভবিষ্যৎ ভেবেই রাখে, তবু আমার যে গ্যারান্টিটা আছে তাদের ক্ষেত্রে সেটা নেই। আমার শাশুড়ি পেনশন হোল্ডার, সুতরাং তারও কারো কাছে হাত পাততে হয় না, তার কোনো অসুবিধাই হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু মনে হয় কনসিডার করা যায়, এখানে কনসিডারেরও জায়গা আসে না, দরকারই নেই সোজাসুজি ভাগটা হোক, সোজাসুজি ভাগটাই হোক। আজকে প্রিয়ার ঘর ভাঙা পড়ছে, পড়ুক, তার ঘরটা তো ভাঙা পড়ছে না, সে তার ওই যে আগে তৈরি করা পায়খানা বাথরুম সেটাও অনেক কষ্ট করে করেছে, সেটাকেও ভাঙতে সে রাজি নয়, যদিও এখন বলেছে প্রয়োজন পড়লে ভেঙে দেবো, কিন্তু দোকানটা সে নিতে চায়নি। অভি নাকি বলেছে যে এখানেই তুই দোকান কর, এটা যেটা বললো, যেটা শুনলাম, এবং অভির প্রিয়াও তাদের তরফ থেকে তাদের কথা বলেছে। তো আমার কথা মুখে মুখে হয়েই যখন সব কিছু হয়, তখন তাহলে পরে সেই ভাইয়ের মধ্যে একটা স্ট্রং বন্ডিং দরকার, যেখানে মুখের কথাটাই এত মূল্যবান হয়, সেটা যখন নেই তখন এনওসি কোথায়? একটা তো যে আমি এখানে করছি, আমার ভাইয়ের অবজেকশন নেই, সেটা তো নেওয়া দরকার, এটা তো একটা বেসিক রুলস, আর কিছুই নয়। তো সেই জায়গায় সেইগুলোও কিচ্ছু নেই, তো সেখানে তারা ওইটাও ছাড়বে না। তাই ঠিক আছে, প্রিয়া তো বলেছেই যে ওই দোকান করতে যে টাকা খরচা হয়েছে সেই টাকা আমি দিয়ে দেবো, তাহলে ওই জায়গাটা আমাদের দিয়ে দিই, এবার বাকি আমাদের যতটুকু জায়গা পড়ছে ততটুকুই থাকুক। সেটাতেও তারা রাজি নয়, তারা কোনোটাতেই রাজি নয়। উপরন্তু একজন পার্সন যে কিনা অবশ্যই আমি বলবো চাকরি যখন করে নিশ্চয়ই এডুকেটেড, জানি না, আমার জানা নেই, এডুকেটেড একজন পার্সন হয়ে, যেখানে আমরা জানতাম প্রিয়ার থেকে কল্পনা হয়তো অনেক বেশি এডুকেটেড, কিন্তু দেখছি একদমই নয়, কারণ বিদ্যা পুঁথিগততেই সবসময় মানুষ শিক্ষিত হতে পারে না, এটা আমি বহুবার বলেছি, এখনও বলছি। সেখানে দাঁড়িয়ে ওর ভাসুর প্রথমত তো বললো প্রিয়া দিদিমণি, তারপরে আবার বললো থানা পুলিশ করবে, তারপরে আরও একটা কথা বললো আমার পাকা ঘর দেখে হিংসা করো না। ছি 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 ছি, এটা কোনো কথা? মানে মানুষের মধ্যে কতটা নিজের মধ্যে হিংসা লোভ থাকলে পরে উল্টো দিকে নিজেরই ভাইকে, আজকে সে চাকরি করে না বলে, তার পাকা বাড়ি সে ছাদ দিয়ে করতে পারেনি বলে তাকে বলছে আমার পাকা বাড়ি থেকে হিংসা করো না। যদিও মানে পার্সোনালি
যদিও ঘটনা ঘটে থাকতো কারো কারো ক্ষেত্রে, আমার মনে হয় অন ক্যামেরা নিজেকে ধিক্কার জানানোর মতো জায়গায় নিয়ে আসা উচিত নয়, অন ক্যামেরা এই ওয়ার্ডগুলো বলা উচিত নয়। এর আগেও বহুবার শুনেছি এবং কল্পনার মুখে তো অনেকবারই শুনেছি যে এই গ্রামে এই প্রথমেই আমরা এরকম বাড়ি করছি। মানুষের কখন কি পরিস্থিতি আসে কেউ বলতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত, অনেকেরই দেখবে অনেক পয়সা থাকে, বিশেষ করে গ্রামের দিকে তারা জায়গা জমির পেছনে ইনভেস্ট করে। বিজনেসম্যানরা দেখবে বিজনেসের পেছনে বেশি ইনভেস্ট করে। নন বেঙ্গলিরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তারা বিজনেসম্যান হয় তো তারা কিন্তু বাড়ি করে না আগে, তারা আগে দোকানে ইনভেস্ট করে, বিজনেসে ইনভেস্ট করে। গাড়ি থাকে তাদের 4 চাকা, একটা জায়গায় 3টে, বাড়ি কিন্তু থাকে না। তার গেলে ভাড়ায় থেকে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু তাদের মানে কোটি কোটি টাকা, কোটিপতি তারা। তো এরকম গ্রামের দিকে অনেকেরই আছে, হয়তো পয়সা আছে, বাড়ি করে না। কিন্তু তাই মানে এই নয় যে আমার স্বামী চাকরি করে একটা পাকা বাড়ি করছে, ঈশ্বর করুক একটা জায়গায় 5টা বাড়ি হোক, কিন্তু এই অহংকার উচিত নয়। উচিত কি? কারণ ভগবান, একটা কথা তো আছে, ভগবানের মানে ঘরে দেরি হতে পারে, কিন্তু কখনো এমন হয় না যে ভগবান মানে দেয়ই না বা করেই না। ভগবান কিন্তু সবটা দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিয়েছে মানে আমি যদি তার অপব্যবহার করি, আমি যদি অহংকার করি, তাহলে পরে ভগবান কার ভাগ্য কখন কোন দিক থেকে ঘুরিয়ে দেয় সেটা বলা যায় না। আর একটা কথা পার্সোনালি আমি একটা ওপিনিয়ন থেকে বলতে পারি, যেহেতু আমার হাজব্যান্ডও নিজেও একজন সার্ভিস হোল্ডার সেন্ট্রাল গভর্নমেন্টেরই, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, দেখো আমি ওর হাজব্যান্ডের কথা বলতে পারবো না। আমার হাজব্যান্ড যেই জায়গায় চাকরি করে সেখানে 5 পয়সা কোনোদিনও, মানে আমার আজকে 16 বছর পূর্ণ হয়ে গেছে, বিয়ে হয়েছে, 5 পয়সাও ঘুষ নেই। তো সেই জায়গায় স্যালারিটাই আমাদের সব কিছু। তো সেখান থেকে একটা কথা বলতে পারি, প্রিয়ার যে আর্নিং, যেটা বুঝি ওকে দেখে, বিশেষ করে প্রমোশনাল ভিডিওগুলো এফবি থেকে একটা ইনকাম আসে, খুবই সামান্য হলেও আসে, ওয়াইটিতে ওর যা ভিউজ, সেখান থেকে ওর যা আর্নিং, আমার মনে হয় ওর ভাসুর সেই ইনকামটা বোধ হয় 2 মাসে করে, ও 1 মাসে যে ইনকামটা করে। তাই এত বড় বড় কথা আমার মনে হয় না বললেও চলে, এত বড় বড় কথা। আর একটা জায়গা নিয়ে যদি জায়গাটা সঠিকভাবে ভাগ বাটোয়ারা হয়, তাহলে সেখানে এত কথা বলার জায়গায় আসে না। আসে কি? তোমরাই বলো। আমি বুঝি না এরা কেমন, কেন এদের এত অহংকার, কেন আজকে আমি চাকরি করি, আমি বড়, তাই আমার হামবড়াই ভাব থাকবে, আমি সব নেবো, আমি সব ভোগ করবো। অথচ আমার ভাই আজকে আর্থিক দিক থেকে দুর্বল, সে নিজে সেইভাবে আর করে না, এই ব্লগিংয়ের ওপরেই তাদের চলছে সবটা, সেই জায়গায় তাকে কোণঠাসা করে দেওয়া। আর আমি পাকা বাড়ি করছি বলে আমার ভাইয়ের ছাদ দেওয়া বাড়ি নেই, তাই জন্য আমার ভাই আমার উপর হিংসা করে। হিংসা করো না, আমার ছাদ মানে দেখে জ্বলে পুরো মরে দেয়, মানে এইগুলো জাস্ট অহংকারের কথা ছাড়া আর কিচ্ছু নয়। অশিক্ষিতর মতো মানে মানবিকতাহীন যাকে বলে, সেই ধরনের মানুষ ছাড়া আর অন্য কোনো কিছুর পরিচয় আজকে কল্পনার হাজব্যান্ড দিল না। আমি যদিও কোনোদিনও কল্পনার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলিনি, কারণ একজন সৈনিক, তাকে সম্মান করাটা সবার আগে উচিত। যদিও আমি জানি না, যাই হোক, আর ওইসব নিয়ে বলতে চাই না, দেশকে রক্ষা করে এটা সব থেকে বড় কথা। তো তাকে নিয়ে কখনো কোনো কথা বলার মতো জায়গাতে আমি কোনোদিনও মানে আসতে হবে এই জায়গাটা ভাবিনি। আর তার সম্পর্কে যেহেতু বিশেষ কিছু জানি না, তাই কখনো বলিনি, কারণ সে তো ক্যামেরা ফ্রাঙ্ক ছিলই না। ক্যামেরায় তার ওয়াইফ কাজ করে এটা পছন্দই করতো না, এখন সে তার ওয়াইফের থেকেও বেশি ক্যামেরা ফ্রাঙ্ক। এটা খুব ভালো কথা, হতেই পারে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়, এটা তো কোনো অন্যায় নয়। সেই সৎপথেই ব্লগিং করছে, আর তো কিছু করছে না, কিন্তু তার কথাবার্তা, তাদের বিহেভিয়ার আজকে এই কথাগুলো বলতে বাধ্য করছে। আর কল্পনাকে এটা ডে 1 থেকেই বোঝা যাচ্ছিল যে ও একটু ঘোমটার নিচে খেলটা নাচটা বেশি দেখায়। ও সবসময় বলে আমি বাড়ির বউ হয়ে ফ্যামিলির কোনো ব্যাপারে কথা বলি না, অথচ মেসেজটা বউয়ের কথাতেই করা হলো। বউই চাইনি আমার কষ্টের পয়সা, আমার হাজব্যান্ডের কষ্টের পয়সা, উর্বর জমি, তাই ছাড়বো না, পায়খানা বাথরুমও ভাঙবো না, সোজাসুজিও ভাগ হবে না, দোকানও ছাড়বো না, সব তোমরা ছাড়ো। পুরোটাই দিয়ে দিলে মনে হয় কল্পনা পরিপূর্ণ হতো, সবটাতেই ও বেশি খুশি হতো যদি পুরোটাই দিয়ে দিতে পারতো। অথচ এমন একটা ভাব করে ও কোনো কিছুর মধ্যে নেই, ও কোনো কিছু জানি না। অথচ যেখানে স্বামীকে জানানো উচিত ছিল যে তুমি এই টাইমে ছুটি না নিয়ে 15 দিন পরে ছুটি নাও, বাবার বাৎসরিক কাজটা তিথি অনুযায়ী এই ডেটে পড়েছে, তাহলে সব থেকে ভালো হয়, কারণ এটাই তো লাস্ট কাজ, সেই জায়গাটাই কিন্তু জানাতে পারি। জানতোই না তার হাজব্যান্ড, বুঝতে পেরেছো? যাই হোক, এবার বিচার বিবেচনা তো প্রত্যেকটা মানুষেরই থাকে। তো তোমাদের আমি জাস্ট দেখলাম, আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই এটা নিয়ে কথা বলাটা আমার আবার কর্ম, প্রফেশন, তাই কথা বললাম। বাকিটা কমেন্ট সেকশন আমি দেখলাম, কল্পনাদের ভিডিওতে কমেন্ট সেকশনে যা অ্যান্সার আসার এসেছে, প্রিয়ার ভিডিওতেও যা অ্যান্সার আসার এসেছে। তবে একটা কথাই বলবো যে প্রিয়াকে বেশি সহ্য করা উচিত নয়। বেশি মাথা বেশি নোয়ালে পরে মানুষ ঘাট থেকে মাথা নামিয়ে দেয়। মুখটা অবশ্যই খোলা উচিত, কারণ তুমিও কিন্তু বেআইনিভাবে কিছু চাওনি, আর তুমিও তোমার অধিকারে আছো। সে বড়, তুমি ছোট, তাতে কি আছে? সন্তান তা তোমার শ্বশুরের দুটোই একই।
একই দুটোই সন্তান, একইভাবেই তাদেরই সন্তান, তো সেই জায়গায় অধিকারের জন্য অবশ্যই লড়াই করা উচিত। কারণ তোমারও দুটো সন্তান আছে, তাদের কথা বাবা মা হিসাবে সবার আগে ভাবা উচিত। আর একটা কথা বলছি, যদি কেউ মনে করে তোমার স্বামী চাকরি করে না বা মানে প্রতিষ্ঠিত বিজনেসম্যান নয় বলে আজকে তোমার ছাদ দেওয়া বাড়ি নেই বলে হিংসা করছো, তবে ঠিক আছে, কিছু মনে করো না। যে যেটা করছে করুক, তুমি তোমার কর্ম করে যাও। তুমি যদি সৎ থাকো, সঠিক পথে কর্ম করো, হয়তো এরকম বাড়ি হয়তো তুমি আরও 5টা করে তাদের দেখাতে পারবে। বা দেখানোটাই বড় কথা নয়, বিবেকের কাছে ভালো থাকাটাই বড় কথা। নিজের 2 সন্তানকে বড় করো ভালো করে, তাদের মধ্যে যেন অন্তত এই ভেদাভেদটা তৈরি না হয়, সেটাই বলতে চাই। অন্তত এই ভেদাভেদটা যেন তাদের মধ্যে কখনো তৈরি না হয়, সেইভাবে উপযুক্ত মানুষ করো। টাকা পয়সা এখনকার দিনে সবাই উপার্জন করে, কিন্তু আসল শিক্ষা, সঠিক শিক্ষাটা দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় কাজ, বড় কর্তব্য বাবা মা হিসাবে, এটাই মনে করি। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।